গরিব বাবা মায়ের দেয়া একটা সম্পদ খুব যত্ন সহকারে বলতে পারো আগলে রাখার চেষ্টা করি। এই খাটটুকুনি আমার বিয়েতে আমার বাবা মা দিয়েছিল খুবই কষ্ট করে। এই একটা জিনিসই দিয়েছিল। এই আলমারি বলো, শোকেস বলো, সবই আমার বড় করেছিল। শোকেসটা করেছিল অনেক দিন আগে, আর আলমারিটা করেছিল আমার বিয়ের 2-3 বছরের বেশি হয়ে গেছে। তারপর আলমারিটা কিনেছিলাম, আর এই খাটটাই শুধু দিয়েছে। তাই খাটটা একদিন আরে এই খাটটাকে পরিষ্কার করি। যখনই হাতে সময় পাই তখনই খাটটাকে খুব যত্ন করে একটু পরিষ্কার করে রাখি। কিন্তু না, খাটটা চারিদিকে পোকা লেগে গেছে। খাটের 36 সব পোকা লেগে গেছে। মানে ওই কোনাটায় যেখানে আমি মশারি রেখেছি, বোঝা যাচ্ছে কিনা না, দেখো সব সাদা সাদা হয়ে গেছে। ওইখানটায় বড্ড ওই তালাটা পুরোটাই একদম পোকা লেগে নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করি, ভিতরে ঘুণ মতন পড়ে, সেগুলোকে কাঠি দিয়ে খুঁচে খুঁচে ফেলে দিয়ে পরিষ্কার করি, কিন্তু না হয় না, একইভাবে এগুলো হয়ে গেছে। আর খাটটা খুব ডিজাইন করা, তো ডিজাইনগুলোর ভিতরে ভীষণ নোংরা ধরে। তাই ডিজাইনগুলো ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করছি। এই দিকে নিচের দিকটাও ডিজাইনটা অনেকটা ছিল, ওইখানটাও পরিষ্কার করেছি। খাটটাকে বেশ সুন্দর করে চারিদিকটা পুছেছি, এই সাইডটা পুছেছি। চারিদিকে পোছাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চারিদিকে পুছে খাটটায় বিছানার চাদরটা পাল্টে নিলাম। খাটটা মুছলে না বিছানার চাদরটা পাল্টে নিই। আর কটা দিন হয়ে গেছে বিছানার চাদরটা সেই পুজোর সময় পেতেছিলাম, তো পাল্টানো হয়নি, ওই জন্যে একটু পাল্টে নিলাম। নিয়ে সমস্ত সব কিছু একটু পুছে নিয়ে বিছানাটা একটু গুছিয়ে রাখছি। বিছানার চাদরটা পাল্টাইছি, কিন্তু না অর্গুনও পাল্টাইনি। অর্গুনও সেরকম ময়লা হয়নি। ময়লা হয় মাথায় তেল দিলে, তেল চিটে হলে তখন অর্গুন নোংরা হয়। আর এখন তো সেরকম নেই, মাথায় তেল দেওয়া হয়তো 2 দিন 1 দিন আরে একটু মাথায় তেল দিই। আর সেই আগের মতন জব করে মাথায় তেল দিয়ে চান করা সেই রকম তো কিছু নেই। ওই জন্যে না তেল চিটেও হয় না, সেরকম ময়লা হয়নি। পুজোর সময় অর্গুনও পাল্টেছি, ওই জন্যে অর্গুনও ওইভাবেই রেখে দিলাম। কটা দিন একভাবে জামা কাপড় কাচাকুচি করছি, কিন্তু না কাচাকুচি করছি, তুলে আনছি, কিন্তু না গোছানোটা হচ্ছে না। এত কাজে ব্যস্ত হয়ে গেছি, মানে সকালবেলাটা সংসারে কাজকর্ম করে দুপুরবেলার পর থেকে আমার অন্য কাজ করি, সেই কাজেই ব্যস্ত হয়ে যাই রাত্রি পর্যন্ত। ওই রাত্রিবেলা রান্নাটুকুনি করে নিয়ে না, আর তখন ইচ্ছা করে না জামা কাপড়গুলো ভাঁজ করি বা কোনো কাজকর্মে হাত দিই। সারাদিন এত পরিশ্রম হয়, ওই সন্ধেবেলাটা যদি এসে বসে থাকে না, তখন আরও শীতকাল, যদি একটু বসি তখন আর উঠতে ইচ্ছা করে না, কাজগুলো করতে ইচ্ছা করে না। শরীরটা একটু রেস্ট পেলে তখন আর ইচ্ছা করে না কোনো কাজকর্ম করতে। কী বলতো, এক কাজের মধ্যে থাকলে না টানে কাজগুলো হয়ে যায়। আর সারাদিন কাজকর্মের পরে যদি একটু রেস্ট পাই, তখন না আর কিছু করতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো 2 দিন ধরে কাচাকুচি করছি, আর ভাঁজ করা হচ্ছে না। আজকে ভাবলাম না, ফেলে রাখবো না, ভাঁজ করেই ফেলি। আর এই বালিশগুলো আমার বিয়েতে দেওয়া, খাট আর এই লেপ বালিশ, এই জিনিসটাই দিয়েছিল। বালিশগুলো আমি না ব্যবহার করি না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্যে আমি বালিশগুলো যখন লোকজন আসে বাড়িতে তখন বালিশগুলো ব্যবহার করি, নাহলে বালিশগুলোও আমি ব্যবহার করি না। ওইভাবেই লোকজন এলো বলে অর্গুনোকে খুলে কেচে নিয়েছি, নিয়ে বালিশগুলোকে ভালো করে একটু রোদ খাইয়ে নিয়েছি, নিয়ে অর্গুনো পরিয়ে বালিশগুলোকে আবার তুলে ফেলবো। ওখানে অত জামা কাপড় হয়েছে, জামা কাপড়গুলোকে আমি সব গুছিয়ে ওই ট্রলিটার মধ্যে ছোটো ছোটো করে ভাঁজ করে রাখলাম, যেগুলো দরকার লাগবে না। মানুষের তুলনায় জামা কাপড়টা অতিরিক্ত হয়ে গেছে, ওই জন্যকে যেগুলো দরকার লাগবে না, মানে সবসময় দরকার লাগবে না, সেইগুলোকে আমি ওই ট্রলির ভেতরে ভরে খাটের তলায় রেখে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও বার করেছিলাম, ওটাকেও রোদ খাইয়ে, বালিশগুলোকে রোদ খাই। আলমারির একটা সাইড আমার এই দুটো জিনিস রাখতেই ভরে গেছে।
আর এই ব্যাগগুলোকে এখানেই রেখে দিই এইভাবে ঝুলিয়ে। ব্যাগগুলো কিছু নেই, খালি ব্যাগ রয়েছে এইভাবে। আর এই কাপড়টা নতুন কাপড়টা ভেবেছিলাম কালী পুজোতে পরবো, কিন্তু এত ব্যস্ত ছিলাম ওই জন্য না কাপড়টা পরার সময় পাইনি। সারাদিন লোকজন ছিল, কাপড়টা পরার সময় পাইনি বলে ভাবলাম সন্ধেবেলা ভেঙে কী হবে নতুন কাপড়, থাক অন্য সময় পরবো। সোয়েটার বেরিয়েছিল, মেয়ের সোয়েটার, আমার চাদর, সব সব জিনিসপত্রগুলো ভাঁজ করে করে চারিদিকে যেখানে যে জিনিসটা রাখি সেখানে সেই জিনিসটা রাখলাম। আবার এলোমেলো রাখলে কি বলো তো, যখন তাড়াতাড়ি সময় একটা জিনিস খুঁজতে যাব তখন আবার পাবো না, তখন আবার চারিদিকে হটকানো হবে, হাতে খুঁজে পাবো না। ওই জন্যে যেখানকার জিনিস সেখানে রেখে আমার ঘরটাকে আমি সুন্দর করে সমস্ত শোকেস আলমারি মুছে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওগুলো কাটবো বলে বার করে রেখলাম। আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের দিনকের ভিডিও, এটা আগের দিনকে তুলেছিলাম তোমাদেরকে, সেই ভিডিওটা করে রেখেছিলাম। সেদিনকে আমি ভিডিও করিনি তো, তাই দেখানো হয়নি। এই চিংড়ি মাছগুলো এনেছে তোমাদের দাদাভাই, হচ্ছে ভেড়িতে গেছিলো, মাছের ভেড়িতে, সেখান থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে, একটু সস্তায় পেয়েছে। না হলে আমাদের মতন গরিব মানুষরা এরকম গলদা চিংড়ি খাওয়ার সামর্থ্য নেই। আর ফার্স্ট টাইম গলদা চিংড়ি আমরা খাচ্ছি, এর আগে খাইনি। চিংড়ি মাছ তো ছোটো ছোটো চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু গলদা চিংড়ি খাইনি। যেটা খাইনি সেটা বলতে কোনো লজ্জা নেই, বুঝেছো? ওই জন্য। আর চিংড়ি মাছটা কী করে কাটবো ঠিক করতে পারছিলাম, কারণ কোনো দিন তো করিনি, কাটিনি। ওই জন্যে প্রথমে পুরো খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর দেখলাম, দেখে তারপর ওইভাবে কাঁচি দিয়ে কাটলাম। তারপর পরিষ্কার করে এখানে চিংড়ি মাছ রান্না করব বলে সমস্ত গুছিয়ে নিলাম, নিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। একবার মাছ ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একবার মাছ দিলাম, দিয়ে ভেজে দিলাম, অল্প অল্প করে দিলাম, দিয়ে দুবারে মাছগুলোকে ভালো করে হালকা করে ভাজলাম, বেশি কড়া করে ভাজিনি। কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে না রান্নার পর কেমন একটা চিবালে কই এমন একটা চামড়ার মতন হয়ে যাবে। ওই জন্যে হালকা করে একটু ভেজে দিলাম। কড়াইতে গোটা গরম মশলা দিলাম, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি ভালো করে, একটু ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কড়াটা একটু নেড়ে নেড়ে পেঁয়াজের গন্ধটা চলে গেল, তারপর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকে একটু বেশ করে খানিকক্ষণ নেড়ে নেবো, যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোয়। তারপরে একটু লবণ দিয়ে টক দই ফাটিয়ে রেখেছিলাম। আর নারকেল দুধ দেবো না, কারণ সবসময় তো ঘরে নারকেল থাকে না, আর আমাদের ঘরে সত্যি সবসময় সব রকম জোগাড় থাকে না যে মন চাইলে একটু স্বাদ মতন রান্না করে খাবো। যেটা হাতের কাছে পাই সেটা দিয়েই রান্না করার চেষ্টা করি। একটু দই ছিল, তাই জন্যে একটু টক দই দিয়ে সিম্পলভাবেই করব। এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর লঙ্কা দিচ্ছি বলে বেশি ঝাল করব না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার একটু জল দিয়ে মশলাটাকে একটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো, যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফোটাবো। একটু ফুটলো ঝোলটা, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়েও তো একটু ফোটাতে হবে, না ফোটালে আবার চিংড়ি মাছের ভিতরে ঝোলটা ঢুকবে না, আর ঝোলটা না ঢুকলে তাহলে তো আবার চিংড়ি মাছটা আবার খেতে ভালো লাগবে না। এবার একটু ঘি আর একটু বেশি করে গরম মশলা ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো একদম রান্নাটা হয়ে গেছে, সত্যি ফার্স্ট টাইম করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের ঝালটা খেতে। বিকেলবেলা জামা কাপড়গুলো তুলতে এলাম,
জামা কাপড়গুলো ছাদে কাচাকুচি করে মেলে দিয়েছিলাম সকালবেলা, আর এখন একটু ভিডিও বানাচ্ছিলাম। বানিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এখন রোদ্দুরের ভীষণ জোর, এক রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে, পাতলা জামা কাপড় তো ওই জন্যে। আর ছাদে দিলে শুকিয়ে তাড়াতাড়ি যায়। এখন রোদ চলে গেছে, ওই জন্য এক এক করে জামা কাপড়গুলো সব তুলে নিচে নিয়ে গিয়ে আবার এতটা জামা কাপড় আমাকে পাট করে গোছাতে হবে। আর চাল ভিজিয়েছি, চালগুলোকে তুলে নিয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। গুড নাইট, টাটা।